আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি। মাঝে খুব ব্যস্ততা গিয়েছে, যার জন্য আসলে ওইভাবে ভিডিও দিতে পারিনি। তো আশা করি ব্যাপারটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা এত এত সাড়া দিয়েছেন যে আসলে আপনাদের প্রতি মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল। তো যেটা রিকোয়েস্ট থাকবে, যে শুধু ভিডিও দেখে চলে যাবেন না, একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে নতুন একটা ভিডিও তৈরি করতে আমি ইন্সপায়ার্ড হই। তাই আপনাদের রেসপন্স আসলে খুব বেশি দরকার। তো আজকে সকাল থেকে স্টার্ট করেছি, বেশ কয়েকদিনের কাজকর্ম নিয়ে ভিডিওটা। একটা মপ অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা এসে পড়েছে। মপটা আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি ব্যবহার, মানে আমি যেটা দেখেছি। তো প্রো ক্লিন এই মপটা এই পেজ থেকে অর্ডার করেছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে মানে মুভ করা যায়। এর আগে যে মপটা আমি ইউজ করেছি সেটা ছিল আরএফএল এর। তো সেটা অতটা স্মুথ ছিল না। তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যেহেতু অনেক দিন পর এসেছি, তাই আজ আপনাদের সাথে একটা স্মৃতি রোমন্থন করেন চলেন। 2013 সালে আমরা ঢাকায় শিফট করেছিলাম। ওর বাবা তার আগের জব সুইচ করে নতুন জবে এসেছিল। তো আগের জবটা ঢাকার বাইরে ছিল, তাই আমরা সবসময় চাইতাম যে ঢাকার দিকে কোনো একটা জব হোক, যেহেতু তার কলেজ ইউনিভার্সিটি মানে বড় হওয়াটাই ঢাকাতে। তো সেও চাচ্ছিল যে ঢাকায় কোনো কিছু হতে। তো আলহামদুলিল্লাহ একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে তার জব হয়ে যায়। তারপরে তো সে জব জয়েন করলো, আর আমি শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলিয়ে আসলে থাকতে লাগলাম। তো সে যখন তার পোস্টিং যখন হয়েছিল, মেবি 15-16 রোজায় হয়েছিল। তো রোজার মাস ভাবছিলাম যে একেবারে ঈদের পরে এসে বাসা টাসা নিয়ে তারপরে হয়তো বা পার্মানেন্টলি থাকবো। তো সে যেখানে থাকতো সেখান থেকে তার কর্মস্থল আসা যাওয়া বেশ হ্যাসেল। তো দেখলো যে খুব ঝামেলা হয়ে যায় আসা যাওয়া, কোনোভাবেই আসলে ব্যালেন্স হচ্ছে না। তারপরে তো সে বাসা দেখা শুরু করলো, যে আর তাছাড়া রোজার মাস ছিল, খাওয়া দাওয়া একটা বিশাল সমস্যা। তারপরে সে ইনস্ট্যান্টলি বাসা দেখে আর মানে বাসা দেখতে শুরু করলো। আসলে চাকরি করে বাসা দেখে মানে বাসা দেখা একসাথে তো আর দুটো মানে করা যায় না। তারপর সে বাসা ছোটোখাটো একটা বাসা পেয়ে গিয়েছিল, আর আমরা চাইছিলাম একেবারে সব সেপারেট যেন হয়, এরকম একটা বাসা। তারপরে পেয়ে গিয়েছিল। তারপরে তো কি আমি খুব র্যাপিডলি সব কিছু গুছিয়ে এসে পড়েছিলাম। মার বাড়িতে ছিলাম তখন। তো মা আসলে আসার সময় কাঁচা কিছু মাংস, চাল ডাল যা লাগে সব দিয়ে দিয়েছিল, সাথে তোশক, ফ্যান, বালিশ যা মানে অ্যাটলিস্ট থাকা বা ঘুমানোর জন্য যতটুকু প্রয়োজন হয় আর কি। তো আমার মনে আছে ছোটো চাচা লঞ্চ পর্যন্ত দিয়ে গিয়েছিল। তারপর তোর বাবা মাওতে দাঁড়িয়েছিল আনার জন্য আমাদের। তো এইভাবে করেই আসলে মাওতে আসলাম। এসে দেখি তো অবস্থা খারাপ, বাসে আগুন দিচ্ছে,
টায়ার পোড়াচ্ছে। তো ওর মধ্যেও খুব কষ্ট করে অনেক সময় ব্যয় করে তারপরে ঢাকা পর্যন্ত পৌঁছাতে হয়েছিল। তো গাড়িতে বসে আসলে ওর বাবার মন আমি অনেক খারাপ দেখেছি, আর বারবার ফোন আসছিল। তো আমি বললাম কী হয়েছে, মানে উনি আসলে উদ্বিগ্ন ছিল আমার বাসা পছন্দ হয় কি না, আমি থাকতে পারি কি না, সব কিছু মিলিয়ে আর কি তার মন ভীষণ খারাপ ছিল। তো আমি বলেছিলাম যে আমি আসলে আমি যখন এসেই পড়েছি তখন দেখা যাক কী হয়। তারপর তো এসে দেখি অন্ধকার একটা রুম, একটা বাথরুম, একটা বেলকনি ছিল, অ্যাটাচড বাথরুম, আর রান্নাঘরটা তাদের সাথে শেয়ার করতে হবে। তারা খুব ধার্মিক ফ্যামিলি, পুরুষ লোক বলতেই আসলে কেউ থাকে না, 3জন মহিলাই থাকে। তো যেটা হয়েছিল, তারা আসলে মানে খুব ভালো ছিল। পরে মিশে তাদের সাথে দেখলাম এখনও সেই গুড রিলেশনটা বিদ্যমান, যদিও আমরা এখনও একই এলাকায় আছি। তো ভাবির সাথে এখনও খুব ভালো সম্পর্ক, দেখলেই আসলে জড়িয়ে ধরে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো অন্ধকার একটা রুম, কারেন্ট মানে ফ্যান নেই, লাইট নেই, এমন একটা অবস্থা। তো সেই পরিস্থিতিতে ওর বাবার আসলে বারবার ফোন আসছিল, আমাদেরকে দিয়েই মানে চলে যেতে হয়েছিল। হেড অফিস থেকে বারবার কল আসছে, মেবি সেদিন একটা মিটিং অথবা প্রেজেন্টেশন ছিল। তো যাই হোক চলে তাকে আসলে কিছুটা বাধ্য হয়ে যেতে হয়েছিল। তো সে খুব উদ্বিগ্ন ছিল যে এই পরিস্থিতিতে আমরা নতুন একটা এলাকায়, নতুন একটা পরিবেশে, সাথে যেহেতু ছোট একটা বাচ্চা আছে, কি করবো, আর রোজার মাস। তো যাই হোক আমি পরে বলেছিলাম তুমি যাও, আমি সব কিছু গুছিয়ে মানে নিতে পারবো। তো প্রথমে যে করেছিলাম, মা আসলে কিছু শুকনো খাবার দিয়ে দিয়েছিল। তো নাবিলকে খাইয়ে ঘুম পড়িয়ে তারপরে তাদের ফ্যান লাইট লোক ডেকে এনে লাগিয়ে ঘর দুয়ার গুছিয়ে মুরগি রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, সব কিছু ঝাড়া পোছা করে তারপরে ওর বাবা মনে হয় 11:30 বা 11টার দিকে এসেছিল বাসায়। তো সে তো অবাক যে কি রেখে গিয়েছিল আর কি হয়েছে, মানে তার চোখে মুখে এতটা স্বস্তি আমি বা এতটা আনন্দ আমি সেদিন দেখেছিলাম, আসলে সেটা বলার ভাষা নেই। সে বলতেছে যে তুমি তো একেবারে মানে গুছিয়ে পরিপাটি করে পুরো সংসার বানিয়ে ফেলেছে, মনেই হয় না যে আজ মানে আজকেই প্রথম আসলাম। তো আসলে একটা বাড়ি মানে হচ্ছে একটা নারী, মানে একটা নারী মানে হচ্ছে একটা বাড়ি। দেখবেন যে যে মানে বাড়ি আছে, সব কিছু আছে, যেখানে নারী নেই, মানে সেখানে আসলে মানে থাকার উপযোগিতা থাকে না। তো এই গল্পটা বললাম এজন্যই যে সেদিনও আমি সন্তুষ্ট ছিলাম সৃষ্টিকর্তার প্রতি, আজও আমি সন্তুষ্ট সব কিছুর জন্য। আমি আসলে সেদিন অস্থির হইনি, উদ্বিগ্ন হই নাই। পরিস্থিতি যেমন ছিল সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চেষ্টা করেছি, আজও তাই করি। উদ্বিগ্নতা আসলে জীবনে আপনাকে শুধু পিছনেই ঠেলে দিবে, সামনের দিকে এগোতে তো দিবেই না, যেখানে আছেন সেখানে আটকে রাখবে। তো কোনো পরিস্থিতিতে আসলে উদ্বিগ্ন হওয়া ঠিক না। আমরা কখনো পরিস্থিতি আপনাকে কখনো দুমড়ে মুচড়ে ভেঙে চুরে দিয়ে যাবে, সেই পরিস্থিতি থেকে আপনাকে একটু একটু করে উঠে দাঁড়াতে হবে, গুটি গুটি পায়ে হাঁটতে শিখতে হবে। এটাই আসলে জীবন, এটাই পরিস্থিতি। আপনারা হয়তো দেখছেন আমার অনেক কিছু নেই, তারপরও হাই প্রোফাইল কোনো লাইফ লিড করি না, তারপরও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার যা আছে অনেকেরই তো তা নেই। এটাই আমি অলওয়েজ ভাবি, এটাই আমি আমার মাথায় সেট করে রাখি। তো একটা লেখা পড়েছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে ওয়েস্টেড অফ ফরেস্টের সূত্র অনুসারে একটা সিংহ দিনে 4 বার পরাজিত হয়। 5 বারের বেলায় সে তার
শিকার করতে সক্ষম হয়, শিকার ধরতে। সে কিন্তু থেমে থাকে না। তার লক্ষ্যে সে মানে অবিচল থাকে বিধায় সে ৫ বারের বেলায় সফল হয়। আমরাই একমাত্র মানুষ জাতি যে আমরা মনে করি আমাদেরই ব্যর্থতা আছে। আমরাই আসলে দিন শেষে পরাজিত। ঠিক তা না, ব্যাপারটা এরকম না। আ জয় পরাজয় নিয়ে আসলে মানুষের জীবন। আ আপনার আপনি হয়তো দেখছেন আপনি বারবার পরাজিত হচ্ছেন। লক্ষ্যে অবিচল থাকলে উম মনে হয় আল্লাহ ঠিক তার পাওনাটা দিয়েই দেয়। তো এইভাবে আসলে জীবনের ১ম দিনটা শুরু করেছিলাম। আ আজও উম এই তো গুটি, গুটি পায়ে চলছি। আ সেদিন যদি অস্থির হতাম, আজ হয়তো এখানে উম আসতে পারতাম না। তাই অস্থিরতা, উদ্বিগ্নতা, উম উদ্বিগ্ন আমি কোনটাই আসলে হই না সহজে। আ সবকিছু উম ব্যালেন্স করে চলাটাই মনে হয় আসলে উম বুদ্ধিমানের কাজ। এভাবে আসলে জীবনের আপনি যে দেখছেন অনেকে প্রাসাদ দেখছেন, অট্টালিকা দেখছেন। আ বিহাইন্ড দ্য স্টোরি আপনি হয়তোবা তার জানেন না। কতটা পথ অতিক্রম করে আসছে এই পরিস্থিতিতে পৌঁছেছে। আপনি হয়তো জানলে তার স্টোরিটা জানলেই শিউরে উঠবেন। তো সৃষ্টিকর্তা আমাদের সবাইকে আসলে মানে স্থির থাকার তৌফিক দান করুক। আর খারাপ পরিস্থিতিতে যেন আমরা উদ্বিগ্ন না হই, অবিচল থাকি। এটাই আমরা একমাত্র চাই। সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা। তবে সবকিছুর পরে দিন শেষে যখন আমার প্রিয়জনরা আমার পাশে থাকে, ওদেরকে দেখি, মনে হয় জীবন অনেক সুন্দর। এটাই বারবার মনে হয়, ওদের জন্যই আসলে বেঁচে থাকা। তো অনেক গল্প শেয়ার করলাম আজকে। সাথে, সাথে রান্না-বান্না এই কয়েকদিনে যা করেছি তার ছোট, ছোট ক্লিপ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উম আহ তো সবার প্রতি অনেক বেশি ভালোবাসা রইলো। আবারও কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা আছেন বলেই আজ হয়তো আমি আছি। আমি এই ব্লগ কনটেন্ট ক্রিয়েটর বলেন, যাই বলেন, যদিও আমি ওই মাপের কিছুই না। আমি জাস্ট আমার ভালো লাগা থেকেই আমার ভিডিও শেয়ার করি। তো উম এই ছিল আমার ছোট্ট ব্লগ। অ্যা তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।